হ্যালো মিস্টার পিএম, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরেই বিশেষ করে বাংলাদেশে যে একটি অঘটন সৃষ্টি হলো, এবং আমি এর আগের ভিডিওতে সেটি স্পষ্ট করেছিলাম এবং ধরিয়ে দিয়েছিলাম যে এই পরীক্ষা নিয়ে যারা আন্দোলন করেছে মূলত তারা কারা। একেবারে আওয়ামী ঘরওয়ানার এবং রাষ্ট্রকে বিব্রত করবার জন্য রয়ের তথাকথিত ব্যক্তিবর্গের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কতিপয় ব্যক্তিদের মাধ্যমে একটি গুজব ছড়ানো, একটি রেজিম তৈরি করে ছেড়ে দেওয়া যেন সরকারকে বিব্রত করা হয়। এবং সবচেয়ে একজন সফল শিক্ষামন্ত্রী তিনি যেভাবে শিক্ষা ধাঁচকে সাজাতে চাচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী করে তোলবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাকে যেন বিব্রতকর থেকে শুরু করে শিক্ষাগুণ থেকেই সরিয়ে দেওয়া যায়। অর্থাৎ বাংলাদেশের শিক্ষার যে ধ্বংস প্রলয় টেনে এনেছিল বিগত সরকার, সেটাই যেন চালু থাকে। গুজব ছড়িয়ে এখন সেটা কিন্তু সরকারের পক্ষে এসেছে। সেই আন্দোলনের মুখোশ খুলে যাওয়ার পর প্রকৃত মেধাবী ছাত্ররা যখন সামনে এসে কথা বলতে শুরু করেছে, সেই কুচক্রীর মহল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে গিয়েছে, পশ্চাৎপদ হয়েছে তারা। এই আন্দোলন কিন্তু মেধাবী ছাত্রদের এবং সরকারের পক্ষে ভালো একটি রেজাল্ট তৈরি করে দিয়েছে। বিশেষ করে আনময় হোসেন হক মিলনের পক্ষে অনেক মানুষ যুক্তি দেখিয়েছে। তিনি সফল, তিনি শিক্ষাঙ্গনকে সঠিক ধারায় ফিরিয়ে আনবার জন্য ব্যস্ত বলেই টিকটকার নামের যতগুলো পরীক্ষার্থী ছিল, বা বেশিরভাগই তো অছাত্র, রাস্তার হকার, টিকটকার, এরাই মূলত এই ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে সামনে প্রথম নিজেদের অভিপ্রায় ব্যক্ত করেছিল, যার থেকে আন্দোলনটা আরও একটু মুখরিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আর সামনে দাঁড়ায়নি। এখন যেটা গুঞ্জন হচ্ছে, বাংলাদেশ সরকারের মন্ত্রীর সংখ্যা বাড়তে পারে, মন্ত্রীর মন্ত্রণালয় পুনর্বন্টন হতে পারে, পুনর্বিন্যাস হতে পারে। সেখানে ইদানিং আবার দেখছি হয়তো এ মাসেই রাষ্ট্রপতির পদত্যাগ হতে পারে। সেটা স্বাভাবিক প্রক্রিয়া, রাষ্ট্রপতি নিয়ে আমার কোনো সে নেই। কিন্তু এই মন্ত্রণালয় যে পুনর্বিন্যাস বা আয়তন বাড়ানো, এগুলো একটি রাষ্ট্র পরিচালনার সমসাময়িক প্রয়োজনীয়তার ব্যাপারে সময়ের চাহিদার অনুপাতে সরকার এটি করতে পারে। কিন্তু আমি যেটার জন্য হ্যালো মিস্টার পিএমকে বলছি, এই ভিডিওটি বানাচ্ছি, সেটি হলো ইহসানুল মিলনের বাড়ি অনেক দূরে। আমি তার বাড়ি হয়তো কুমিল্লার চাঁদপুর কচুয়াতে। আমি যখন চাকরি করতাম তখন ওইসব এলাকায় চাকরির সুবাদে ঘুরে আসছি। ব্যক্তিগত মানুষ হিসাবে আমি গতবার যখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, ইয়াং এবং স্মার্ট একজন পরিমার্জিত শিক্ষিত ব্যক্তি হিসাবে বেশ আকর্ষণীয় এবং ভালো মনের মানুষ ছিলেন। তিনি মেধাবী ছিলেন বলেই তিনি মেধাবীদের সমীহ করেন, কদর করেন, এবং তিনি চান প্রতিটি ছাত্রই যেন মেধাবী হয়ে উঠে আসে। ক্লাসের প্রতিটি ছাত্রই যেন এক দুই রোল নয়, কিন্তু সবাই যেন এমন একটা মার্জিত মার্ক নাম্বার অর্জন করেন, যেখানে গেলে সে বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, দাঁড় করাতে পারে, বিশ্বাঙ্গনে তাদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারেন, তিনি যেমন দিয়েছেন। কিন্তু পশ্চাৎপদ একটি জাতিগোষ্ঠী রয়ে গেছে, তারা মেধাবী হতে চায় কিন্তু সরকারকে বিতর্কিত করতে চায়। তাদের সন্তানরা ওইভাবেই গড়িমসি করে পড়ালেখা করে যতটুকু না আগাইতে পারে, সেই আগানোর একটি সার্টিফিকেট বিএ পাস করবে বা এমএ পাস করবে, অঞ্চলের যে কোনো কলেজ থেকে করার পরে মেয়রের ছেলে মেয়র হবে, উপজেলা চেয়ারম্যানের ছেলে উপজেলা চেয়ারম্যান হবে, সার্টিফিকেট তো তাদের থাকবেই। মেম্বারের ছেলে মেম্বার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান। এই ধাঁচের একটি শিক্ষিতের মানদণ্ড নিয়ে তারা অতিশয় খুশি, সেই রাজনৈতিক পরিবারবর্গগুলোর মানুষগুলো। মূলত এর থেকে বের হয়ে একেবারে তৃণমূলের একজন কৃষকের ছেলে, একজন মুদি ব্যবসায়ীর ছেলে, একজন সবজি বিক্রেতার ছেলে, একজন ফুটপাতে কলা বিক্রি করে, বাদাম বিক্রি করে, তার সন্তানেরা অহরহ
ডাক্তার হচ্ছে, যে কোনো জায়গায় বিসিএস পরীক্ষা দিয়ে যারা বিসিএসের কর্মকর্তা হয়ে যাচ্ছে, রাজনৈতিক পরিবারগুলো এইটা দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। যেদের সন্তানেরা বিসিএসে চান্স পাচ্ছে, আমাদের সন্তানেরা পাচ্ছে না। কিন্তু এদের তো গোপন মিশন হলো যে জাতিগতভাবে শিক্ষার মানদণ্ড এমন থাকবে যেন ওরা কৃষকের ছেলে কৃষক হবে, মুটির ছেলে মুটি হবে, শ্রমিকের ছেলে শ্রমিক হবে, আমরা রাজনীতির নেতারা আমাদের ছেলে রাজনৈতিক নেতা হবে। ওরা কেন বিসিএস অফিসার হচ্ছে, ওরা কেন প্রশাসনের কর্মকর্তা হয়ে যাচ্ছে? এই জায়গাটাতে কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্বের একটি দুরভিসন্ধই মিলনের বিরুদ্ধে খেপে উঠেছে বা পিছন থেকে সেই ধরনের খেলা খেলছে, যাতে মেধাবী জাতি হিসাবে যে আন্দোলন মিলন শুরু করেছে সেটা যেন সফল না হয়। আমার এই জায়গাতেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। ছাত্ররা শেষের দিকে এসে কিছু কৌশলী কথা বলেছে যে শিক্ষাঙ্গনকে শিক্ষামুখী করে তোলবার জন্য উপযুক্ত শিক্ষক প্রয়োজন, উপযুক্ত ক্লাস নেবার মতো ক্লাস বা শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, সেটি সময়ের প্রয়োজন। রাতারাতি তো 15 বছর ধরে যে জগদ্দল জঙ্গল, অশিক্ষিত কুশিক্ষিত শুধু পরিবারতান্ত্রিকভাবে কলেজে শিক্ষক, হাজার হাজার কলেজ তৈরি হয়েছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা নিজেরা রাতারাতি কলেজ তৈরি করে শিক্ষক নিয়োগ দিয়ে এমপিভুক্ত করে সেখানে লক্ষ কোটি কোটি টাকা সেখানে অনুদান দিয়ে বাপদাদার নামে সেসব কলেজ প্রতিষ্ঠিত করে ফেলেছে। মূলত দলীয় লোকদেরকে সেখানে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য একটি ফর্মুলা তৈরি করেছিল। সেই সব জায়গা থেকে, সেই কুশিক্ষা অশিক্ষার জায়গাগুলোতে স্বাভাবিক শিক্ষার ধারায় ফিরিয়ে আনতে মিনিমাম একটি সময়ের প্রয়োজন। ক্লাসে শিক্ষকদেরকে ফিরাইতে সেই আধা শিক্ষিত অশিক্ষিত মূর্খ সার্টিফিকেটধারী শিক্ষকদেরকে শিক্ষামুখী করে আনতে, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে কোর্সমুখী করে তোলা, তাদেরকে পাঠ্যপুস্তকমুখী সমসাময়িক যে পাঠ্যপুস্তকগুলো ক্লাসের ছাত্রদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, সেই সব পাঠ্যপুস্তক সম্বন্ধেও শিক্ষকদেরকে অবগতি করানো বা তাদের ধারণা থাকা উচিত। শিক্ষকরা যেন বাড়িতে বসে পড়ালেখা করেন, বর্তমান পুস্তকের সাথে পরিচিত হন, যেটা নিয়ে তিনি আগামীকাল ক্লাস করবেন। এটা সময়ের প্রয়োজন। প্রতি বছর শিক্ষার যে পাঠ্যপুস্তক বদলি করা হয়েছে, কিন্তু একজন শিক্ষক তো সেই পুরনো ধাঁচের পাঠ্যপুস্তক বা সেই সব বই ধারা সেই সব ধারার লেখাপড়া করে আসছে। বর্তমান সময়ের পাঠ্যপুস্তক বা শিক্ষার যে মেরুকরণ করা হয়েছে, সেই শিক্ষা মানদণ্ডের সাথে বা শিক্ষা অবস্থার সাথে তাদেরকে মানসিকভাবে তৈরি করতে সময়ের প্রয়োজন। রাতারাতি তো সেটা হবে না। স্রোতের মতো শিক্ষা, ভবিষ্যৎ প্রজন্ম স্রোতের মতো ধেয়ে আসছে। নূতনোত্তর প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বাই ক্লাস সামনে এগোচ্ছে, কিন্তু শিক্ষকরা যে জায়গাটাতে যে মেধা সার্টিফিকেট তারা জমা দিয়ে শিক্ষক হয়ে আসছেন, নূতন একটি পাঠ্যপুস্তক বই যখন শিক্ষার্থীর হাতে যাচ্ছেন, শিক্ষক তো জানেই না যে এই পাঠ্যপুস্তকে কি আছে। তাকে শেখার সুযোগও তো দিতে হবে। একই সাথে একজন ছাত্র যেমন শিখছে, একই সাথে একজন শিক্ষকও কিন্তু বর্তমান সময়ের এই ধাঁচের পড়ালেখাটি তিনিও শিখছেন এবং তিনি শিখে সেই জায়গাটা শিক্ষকতা করছেন। কিন্তু শিক্ষক কিন্তু সেই পুরনো ধাঁচের মেধা উন্নয়নের করে তাকে শিক্ষিত এই ছাত্রদের সামনে দাঁড়াতে হচ্ছে। সবাইকেই সমান সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। কান চিলে নিয়ে গেল, চিলের পিছনে না দৌড়িয়ে মিলনের জায়গায় থাক। মিলনের যে পরিকল্পনা নিয়ে শিক্ষাঙ্গনকে সাজাতে চাচ্ছে, শিক্ষিত একটি সমাজ প্রজন্ম গড়ে দিতে যাচ্ছে, তাকে সে সুযোগটি দেওয়া হোক। তাকে বদলি করে অন্য জায়গায় না দিয়ে বা তাকে একেবারে সরিয়ে না দিয়ে একজন ভালো মানুষকে যেন কোনো অপবাদের মুখোমুখি না করে নেওয়া হয়। আমার একটি গল্প মনে পড়ে গেল এই সময়। সম্ভবত যখন ইসলামী ধাঁচের বেগেরা ভারতবর্ষ শাসন করত, তখন আসামের এই সাইডে আপন দুই ভাই ওই রাজ পরিবারের মতো তখন ইসলামী ধারার, যখন অটোমান সাম্রাজ্য ছিল ওই সময়, ইসলামী তরিকা মতো ইসলামী যে শরিয়া আইন সেই মতো রাষ্ট্র পরিচালিত হতো। তো তারা এত সুন্দর রাষ্ট্র চালাচ্ছিল যে নিখুঁতভাবে কোনো ধর্ম বর্ণ কোনো কিছু নিয়ে প্রশ্ন ছিল না। তখন হিন্দুরা একটি ষড়যন্ত্র করল। ষড়যন্ত্রটা কি? তারা জানতো
যে কোনো নারী নিয়ে কেলেঙ্কারি যদি এদের গায়ে লাগানো যায় তাহলে এদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী হত্যা করা হবে। তখন দুইজন নারীকে ওই জায়গার, এই আসাম এলাকার শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গায় ছিল, তখন দুইজন নারীকে তারা সুন্দরভাবে তৈরি করলো, প্র্যাকটিস করাইলো যে দিল্লিতে গিয়ে নবাবের কাছে কিভাবে তারা ছলনা করে তাদের বিরুদ্ধে নালিশ দিবে। তারা যাই বলল যে হুজুর, আমাদের এলাকায় আপনাদের যে মুসলিম শাসক আছে তিনি অত্যন্ত নারী নিপীড়ক এবং নারী লোভী, নারী লিপ্সু। তারা আমাদের দুজনকে অনৈতিক কাজে ব্যবহার করেছে, আমরা এর বিচার চাই। ইসলামী শাসক আর কোনো কিছু না শুনে সেই দুই ভাইকে, সেই দুই অত্যন্ত চরিত্রবান, ধর্মভীরু, ক্ষুধাভীরু, ন্যায় নীতিমান শাসক ছিলেন, সেই দিল্লির শাসক কোনো কিছু না শুনে আদেশ দিয়ে দিলেন তাদেরকে যেন চামড়ার ভিতরে, অর্থাৎ পশুর চামড়ার ভিতরে ঢুকিয়ে সেলাই করে দিয়ে রাজপথে গড়াইতে 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 তাদের মৃত্যু নিশ্চিত করা হয়। এবং ঠিক তাদের তাই করা হলো। এখানে আসলো মৃত্যুর পশুর চামড়া খুঁজে বের করে তার ভিতরে জীবন্ত ঢুকিয়ে বাইরের থেকে সেলাই করে দিয়ে জনগণের পায়ের কাছে ফেলে দিল। জনগণ ওগুলো লাথিয়ে 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 তাদের মৃত্যু নিশ্চিত করে হত্যা করা হলো, কিন্তু তারা নির্দোষ ছিল। পরে ওই দুই নর্তকী, ওই দুই মহিলা উল্লাস করেছিল যে মুসলিমরা কত, দেখো কত বোকা, তারা কতটা বুদ্ধিহীন, তারা কতটা একেবারে সেই প্রাচীন যুগের সরল মানুষ, যে আমরা মিথ্যা অভিযোগ দিলাম সেটা তদারকি না করে, সেটা যাচাই বাছাই না করে ভালো দুইজন মানুষকে তারা হত্যা করলো। কিন্তু পরে সেই ব্যক্তি আফসোস করেছিলেন, সেই শাসক, ধর্মীয় ইসলাম ধর্মীয় শাসক, তিনি অনুতপ্ত হয়েছিলেন, কিন্তু ততক্ষণে তো সেই মানুষ দুইজনকে আর ফিরিয়ে আনা যায়নি। গুরুতত্ত্বটা যে কোনো ঘটনার নেপথ্য থেকেই এটা আপনার সামনে, প্রধানমন্ত্রীকে বলছে, আপনার সামনে আনবার পথ বিভিন্ন আঙ্গিকে তৈরি করতে হবে। আমাদের মতো পশ্চাৎপদ একেবারে তৃণমূলে থাকা মানুষরা আমরা কি বলছি, আমরা সত্য বলি। আমাদের এখানে কোনো দলীয় পদ পদবি নেই, কোনো অর্থনৈতিক, আমার ফেসবুক বা ইউটিউব কোনো ব্যবসায়িক নই। আমি নিত্য সময় যেটা দেখি, জাজ করি, আমার মেন্টালিটি জাজ পাওয়ার দিয়ে যতটুকু আমি স্পর্শত অনুভব করি, আমার অন্ধ আত্মার দৃষ্টি দিয়ে আমি যতটুকু পরিষ্কার দেখি এবং বুঝি, এবং যে অনুসিদ্ধ আমার অন্তরাত্মা বা বিবেকাত্মা দিয়ে আমি যতটুকু তথ্য খুঁজে বের করি, আমি সদা সত্য কথা প্রকাশ করি। এহসানুল হক মিলনেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে এবং সেটা হয়তো অব্যাহত আছে। আমি আপনার কাছে প্রার্থনা করব, তারকে আমি চিনি না, ব্যক্তিগতভাবে চিনি না, তার সাথে আমার কোনো কথা দেনা দেওয়া কোনো কিছু না। আমি এদেশের সাধারণ একজন নাগরিক, একজন ভোটার। আমি আমার অভিপ্রায় আপনার কাছে তুলে ধরছি। এই জন্যই আমিও চাই মেধাবী ছাত্র সমাজ গড়ে উঠুক এদেশে। এদেশের একেবারে দিনমজুরের সন্তান থেকে শুরু করে সাধারণ যত পথচারী মানুষ আছে তাদের সন্তানেরা একটি মেধাবী সম্পন্ন জাতি গড়তে সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। যত উচ্চবর্ণের অর্থশালী প্রভাবশালী ব্যক্তি এদেশে আছে তারা এদেশকে ভালোবাসে না। শত হাজার কোটি টাকা সুযোগ পেলেই তারা পাচার করে দেয়। যারা দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব রাজনৈতিক অঙ্গনে থাকে তারা তাদের বংশ পরম্পরায় এমন একটি বংশীয় ধারা গড়ে তুলতে চাচ্ছে যে ভবিষ্যতে যেন তাদের সন্তানেরাই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বড় অর্থ লুটপাটের জায়গা তাদের নিয়ন্ত্রণে, ব্যাংকের অর্থ লুট, ব্যবসায়ের অর্থ লুট, রাষ্ট্রের যে অবকাঠামোগত যে বড় বড় কন্ট্রাক্টর লুটতরাজের জায়গাগুলো শুধু তাদের হাতেই নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এটি রাষ্ট্রের জন্য সুখবর বই আনবে না। রাষ্ট্রের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দেশ যেন গাজায় পরিণত না হয়, দেশ যেন কোনো সুবিধাবাদী গোষ্ঠীর হাতে
নিপতিত না হয়, হোক ধর্মভিত্তিক রাজনীতির দল, হোক যে কোনো পার্শ্ববর্তী দেশের হাতে গড়ে দেওয়া রাজনৈতিক সংগঠন হোক, এদেশের মানুষকে যদি এদেশের রাষ্ট্রকে, ভবিষ্যৎ রাষ্ট্রকে শক্তপোক্তভাবে ধরে রাখতে হয়, এই সাধারণ জনগণকে, সাধারণ মানুষের সন্তানদেরকে মেধাবী, যোগ্যতা সম্পন্ন রাষ্ট্রের কর্ণধার হিসাবে গড়ে তুলে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এবং সেই স্বপ্ন ভালো মতো দেখাতে পারে এহসানুল হক মিলন। আমি আশা করি এহসানুল হক মিলনের হাতকে মুক্ত করে দেওয়া হোক। তার ভিতর তাকে নিয়ে যদি কোনো সরকারের শৃঙ্খলিত করবার অভিপ্রায় থাকে, আমি বলবো মানুষটিকে উন্মুক্ত করে দেওয়া হোক। এবং তার নাম যে হেলিকপ্টার মন্ত্রী হয়েছিল, হেলিকপ্টার মিলন হয়েছিল, সেটা সার্থক করবার জন্য তার জন্য প্রয়োজনে আরও একটি হেলিকপ্টার চূড়ান্তভাবে শুধু তার ব্যবহারের জন্যই দিয়ে দেওয়া হোক। সে সারা দেশে শিক্ষাঙ্গনগুলো ঘুরে দেখুক। এই সব জায়গার যারা শিক্ষক এবং শিক্ষার সাথে জড়িত, একেবারে কচিকাঁচা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ মেধার মাস্টার্স পর্যন্ত সব ছাত্রই এই শিক্ষক এবং শিক্ষাঙ্গনে থাকা মানুষদের সন্তান। তারা সেই আবেশে, সেই স্নেহের নিরিখেই দেখে। কে কে একটু বললো আদর করে, সোহাগ করে। আমরা তো আমাদের সন্তানদেরকে অনেক সময় গাধা বলি। আমার ছেলেপেলে ভালো পরিচয় দিতে চাই না, কিন্তু আমি সহসাই গাধা বলি। আমার ছেলে মেয়েগুলো হা হা করে হাসে আমার সাথে, কিন্তু তারা সর্বোচ্চ শিক্ষিত। এই জন্য কি সারা দেশের সন্তানই গাধা হয়ে গেল? পোলট্রির, মুরগি, এটা কোনো বিষয়সিত শব্দের সাথে পড়ে না, এটা একটি পরিভাষা। যে কোনো আদরের সাথে এগুলো বলা যায়। এইগুলোকে যারা মাইন্ড রিড করে আন্দোলনে নেমে যায়, তারা মূলত ছাত্র না। সেই সব পরিবারগুলোর অভিভাবকেরা মূলত এদেশের ব্যবসায়িক মানুষ, যারা রাজনীতিকে নিয়ে ব্যবসা করে, যারা যে কোনো ওসিলাকে নিয়ে ব্যবসা করে, যে কোনো ক্লু খুঁজে বেড়ায়, যে কোনো জায়গায় একটি ছিদ্র পেলে সেটাকে নিয়ে ছড়িয়ে দিয়ে ইউটিউবের ভিউ বাড়ায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা 2 পয়সা কামাই করতে ব্যস্ত হয়ে পড়ে। আপনি ভালো মনের মানুষ, তাই এইসব ছলনাগুলো, এইসব নাটকগুলো হয়তো বোঝেন, নিজের ভিতরে বুঝছেন। আমার মতো গাধা যদি বোঝে, আপনি বুঝবেন না কেন? বুঝছেন। কিন্তু সব কিছুকে আমলে নিতে হবে ঠিকই, কিন্তু সেটা যেন পর্যবেক্ষণ সক্ষম হয়, সেটা যেন তথ্যভিত্তিক এবং গবেষণামূলক হয়, সেটার পিছনে যেন লজিক্যালি কোনো দৃষ্টান্ত থাকে। আমি আবার আপনার কাছে অনুরোধ করব, এহসানুল হক মিলন শিক্ষাঙ্গনের এক ধ্রুবতারা। তাকে জাতি, শিক্ষা, মেধাবী জাতি সম্মান করে। আশা করি তার মূল্যায়নটুকু আপনি দৃঢ়ভাবে করবেন বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।